আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো বহুদিন পর তোমাদের মাঝে আবার চলে আসছি আমি আরেকটা অধ্যায় নিয়ে। নট অ্যাকচুয়ালি অধ্যায়, আরেকটা ক্লাস নিয়ে আসলে। বস্তুর উপর তাপের প্রভাব। আজকে হচ্ছে আমরা লেকচার নাম্বার 3টা পড়াশোনা করব। লেকচার নাম্বার 3। তো গত ক্লাসে আমরা কি কি পড়ছিলাম একটু ওভারভিউ করিয়ে দিই, অথবা তোমাদেরকে জিজ্ঞেস করি যে মনে আছে তো নাকি। গত ক্লাসে কিন্তু আমরা পড়াশোনা করছিলাম কঠিন পদার্থের প্রসারণ নিয়ে। এখন কঠিন পদার্থের প্রসারণ কিন্তু তিন ধরনের ছিল। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, আরেকটা ক্ষেত্র প্রসারণ এবং আরেকটা হচ্ছে আয়তন প্রসারণ। এবং এই তিন ধরনের প্রসারণের সাথে রিলেটেড প্রসারণ সহগ যেটা ছিল, ওই প্রসারণ সহগ নিয়েও আলোচনা করছিলাম। এরপর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে প্রসারণ সহগের ইউনিট কি ছিল। প্রসারণ সহগের সংজ্ঞাটা আগে যদি বলি, প্রসারণ সহগের ডেফিনিশনটা ছিল যে কোনো একটা বস্তুর তাপমাত্রা যদি তুমি 1 কেলভিন বৃদ্ধি করো, তাহলে তার আদি মাত্রার সাথে বা আদি মাত্রার তুলনায় তার মাত্রাটা যত পরিমাণ পরিবর্তন হয়, সেই পরিবর্তনটাই হচ্ছে প্রসারণ সহগ। বা শর্টলি যদি বলি, প্রসারণ সহগ এটাকে আমরা ধরো লেটসে দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে আলফা দিয়ে প্রকাশ করতাম। আলফা ছিল L2 - L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 - T1, রাইট? সরি, আমি আমার হাইলাইটার দিয়ে দেখাইতে চাইছিলাম। L2 - L1 ডিভাইডেড বাই হচ্ছে L1 ইন্টু T2 - T1, অলরাইট? এটা তো এখন দেখো, এটার উপরে আছে কিন্তু লেন্থ অথবা দৈর্ঘ্য, নিচেও দৈর্ঘ্য আছে। তো এই দুইটার ইউনিট কাটাকাটি যাবে, থাকবে পরে শুধুমাত্র নিচে তাপমাত্রার ইউনিটটা অথবা তাপমাত্রার পরিবর্তনের ইউনিটটা। এখন তাপমাত্রার পরিবর্তনের ইউনিট হয় পার কেলভিন হইতে পারে অথবা পার ডিগ্রি সেলসিয়াস হইতে পারে। এখন পার কেলভিন এন্ড পার ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ কিন্তু সমান, এই জন্য আমরা দুইটাকে সেম লিখতাম। বাট পার ডিগ্রি ফারেনহাইট ইন দ্যাট কেস আমরা লিখতে পারবো না। ওকে, বুঝলাম, বুঝছি। ওকে, আজকে হচ্ছে আরো দুই ধরনের যে পদার্থ আছে, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ, ওই দুই ধরনের পদার্থের প্রসারণ নিয়ে পড়বো। তো দেখো তাহলে আমাদের টপিক গুলা কি কি বাকি রয়েছে। এক হচ্ছে তরল পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ। এরপরে গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থের প্রসারণ, গ্যাসীয় তোমার পদার্থের প্রসারণ। এরপরে এরপরে হচ্ছে বাকি আছে তোমার, আমি যদি একটু তোমাদের বই থেকে দেখি, যে তরল পদার্থের প্রসারণ, গ্যাসীয় পদার্থের প্রসারণ, এরপর আছে হলো পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব। আচ্ছা, তাহলে এরপরে আছে তোমার তাপ ও তাপমাত্রা। তাপ ও তাপমাত্রা এই দুইটা জিনিসের মাঝে ডিফারেন্সটা একটু দেখবো। তাপ ও তাপমাত্রা, তারপর হচ্ছে তোমার অবস্থা পরিবর্তনে তাপ, অবস্থা পরিবর্তনে তাপের প্রভাব। এরপরে আছে হলো আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের পর তোমার পড়তে হবে তাপ ধারণ ক্ষমতা। এন্ড মোটামুটি তোমার ফাইনাল টপিকটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি, ক্যালোরিমিতির মূলনীতি। এখন এই জিনিসগুলা আমি ধরেই নিচ্ছি তোমরা প্রথমবার শুনতেছো জীবনে, তাই তোমাদের মেন্টাল স্টেটের কথা যদি বলি, তাহলে এখন অলরেডি তোমরা ওভারহেলপড, অর্থাৎ প্যানিক করতেছো যে এত কিছু কেমনে পড়বো বা কিভাবে পড়বো। তো এটার জন্য বা এটা থেকে রিকভারের জন্য একটা মেথড বলে দেই, সেটা হচ্ছে যে এত বেশি প্যারা নেওয়ার দরকার নেই, কারণ আমি আছি তো, আমি তোমাদেরকে শেষ করিয়ে দিব। তো আজকে তোমার সবগুলা টপিক পড়াবো না, সবগুলা টপিক অ্যাকচুয়ালি পড়ানোর টাইমও পাবো না আসলে।
বাট ট্রাই করব হচ্ছে তোমাদের এই 4টা টপিক আজকের ক্লাসে পড়ানোর জন্য। তো আজকের ক্লাসে আমরা ট্রাই করব এই 4টা টপিক পড়ানোর জন্য, এন্ড পরের ক্লাসে বা নেক্সট ক্লাসে হচ্ছে এই 3টা টপিক পড়বো। এন্ড তোমাদেরকে আরেকটা স্পয়লার যদি দিয়ে দিই যে এটা হচ্ছে আমি নেক্সট নেক্সট ক্লাসে পড়াবো, and সেটার সাথে একটা স্পয়লার হলো ম্যাক্সিমাম সিকিউ। হ্যাঁ, তোমার এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম সিকিউ এই টপিকগুলো থেকেই আসবে, এই টপিকগুলো থেকেই আসবে। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু সাইলেন্ট থাকি, এরপর হচ্ছে আমি ক্লাসটা আবার কন্টিনিউ করব। সমস্যা নাই, তোমাদের ক্লাস টানতে হবে না, আমি এডিট করে এই পার্টটুকু কেটে দিব, ঠিক আছে? আচ্ছা, ওকে, চলো শুরু করি। তো এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3 এর টপিক এগুলো। আরেকটা কথাও বলি, ক্লাসের আগে অনেক কথাই বলা লাগে আসলে। কথাটা হচ্ছে যে এই যে টপিকগুলো পড়াচ্ছি এই টপিকগুলো দিয়ে মেইনলি হচ্ছে তোমার সিকিউ পুরোপুরি কভার হয়ে যাবে। এন্ড এই চ্যাপ্টারে ধরো লেটস সে যদি 3টা এমসিকিউ আসে বা 4টা এমসিকিউ আসে, ওই 4টা এমসিকিউ এর মাঝে মোটামুটি 3টাই কভার হয়ে যাবে। বাট এক্সট্রা ওই যে একটা এমসিকিউ, ওই একটা এমসিকিউ এন্ড সেই সাথে তোমার সিকিউ এর ক এন্ড খ, এই কোশ্চেন গুলো অ্যান্সার করার জন্য কিছু থিওরি জানা লাগবে। তো আমি তোমার এর পরের ক্লাসে তো এই 3টা টপিক পড়াবো। তো এর পরের ক্লাসে এই 3টা টপিক পড়ানোর পর এক্সট্রা আরেকটা ক্লাস অথবা অর্থাৎ 5 নাম্বার একটা ক্লাস নিব, ওইটাতে যেখানে আমি শুধু থিওরিটিক্যাল টপিক গুলো নিয়ে আলোচনা করার ট্রাই করব যদি আমি প্রয়োজন মনে করি। আদারওয়াইজ যদি ক্লাসে নাও পড়ানো হয় তাহলেও প্যারা নেওয়ার দরকার নেই, তুমি জাস্ট যে কোনো একটা কোশ্চেন ব্যাংক, মানে তোমাদের বোর্ড কোশ্চেন ব্যাংক আর কি, অথবা কোনো একটা গাইড অথবা কোনো টেস্ট পেপার বের করবা, বের করে সিকিউ গুলা দেখবা, সিকিউ গুলাতে ক এন্ড খ নাম্বার কোশ্চেন গুলা অ্যানালাইসিস করে কি কি ক খ আসতেছে, ওই ক খ গুলার অ্যান্সার জাস্ট মুখস্থ করে ফেলবা। এখন অবশ্যই না বুঝে মুখস্থ করবে না, বুঝে মুখস্থ করবা। এখন যদি বুঝতে না পারো তাহলে তখন কি করবা, তখন আমার এই ভিডিওর নিচে বা ওই ক্লাসের ভিডিওর নিচে কমেন্টে জানাই দিবা যে ভাইয়া আমি এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি বুঝতে পারি নাই, যদি কাইন্ডলি এক্সপ্লেন করে দিয়ে দেন। তখন আমি তোমাকে কমেন্টে বা অন্য কোনো ভাবে রিচ করা গেলে এক্সপ্লেন করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো চলো আজকের ক্লাস শুরু করি। তরল পদার্থের প্রসারণ। প্রথম টপিকটা হচ্ছে তরল পদার্থের প্রসারণ। এটা কিন্তু খুব বেশি বড় টপিক না, এখানে কিছু জিনিসপত্র তোমাদেরকে জাস্ট মনে করাই দিব যে জিনিসগুলো অলরেডি তুমি জানো। দেখো, আমাকে প্রথম একটা কোশ্চেনের অ্যান্সার দাও, কঠিন পদার্থের কি কি মাত্রা আছে? দেখো, কঠিন পদার্থ অথবা কঠিন পদার্থের কি কি প্রপার্টি আছে এটাও বলতে পারো।
আমি বলি, যদি তুমি কনটেক্সট না বুঝে থাকো যে কোন কনটেক্সটে আমি তোমাকে কোশ্চেনটা জিজ্ঞেস করছি। তো কঠিন পদার্থে দেখো, তোমার দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, তিনটাই আছে না? কঠিন পদার্থের কিন্তু দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন তিনটাই আছে। বাট আমরা যখন তরল এবং গ্যাসীয় পদার্থ নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে সকল পদার্থ প্রবাহিত হয় বা প্রবাহী পদার্থ, অর্থাৎ তোমার প্রবাহী পদার্থ, প্রবাহী পদার্থ কোনগুলা? তরল এবং গ্যাসীয় বা বায়বীয়। তো এই দুই ধরনের পদার্থের কিন্তু দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নেই। দৈর্ঘ্য, ক্ষেত্রফল এই দুইটা জিনিস কিন্তু নেই। তাহলে কি আছে? এদের হচ্ছে শুধু আয়তন আছে, শুধু আয়তন আছে। এখন ক্ষেত্রফল কেন নেই? কারণ হচ্ছে তুমি তরল পদার্থকে একদম একদম শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ সম্পন্ন কোনো একটা তলে পরিণত করতে পারবা না। এই জন্য তার একটা সার্টেন হাইট থাকবেই অলওয়েজ। এই জন্য তার স্পেসিফিক্যালি ওইরকম ভাবে ক্ষেত্রফল নেই, আয়তন আছে। এখন ক্ষেত্রফল না থাকার আরেকটা রিজন আছে। রিজন হচ্ছে যে তরল পদার্থ কিন্তু স্থির থাকে না। যেই পাত্রে রাখবা ওই পাত্রের আয়তন কিন্তু দখল করে। পুরো আয়তন দখল করে না তরল পদার্থ। যেমন এটা যদি একটা পাত্র হয়, তখন দেখবা এই পাত্রের আকারটা ধারণ করে তরল পদার্থের সমান আয়তন সে দখল করে বসে আছে। এন্ড সেম তরল পদার্থই তুমি যদি একটা ধরো এইরকম আকৃতির একটা পাত্রে নাও, তখনও দেখবা ওই পাত্রের আকৃতি ধরে তরলের আয়তনের সমান আয়তন দখল করে বসে রয়েছে। বুঝলা কি বললাম? যে এর আকার কিন্তু ফিক্সড না, এর আকার ফিক্সড না, এর আকৃতিও ফিক্সড না, এর শুধু আয়তন ফিক্সড। সো আমি এখানে একটু কারেকশন করে দিই, সেটা হচ্ছে দৈর্ঘ্য না বলে বলি আকার, ক্ষেত্রফল না বলে আকৃতি বলি। আকার, আকৃতি, আয়তন তিনটেই আছে। এখন প্রবাহী পদার্থের ক্ষেত্রে কিন্তু ওই আকার এন্ড আকৃতিটা নাই, আয়তন আছে। এখন কেন আছে বুঝলাম, এরা প্রবাহিত হয় বলে এদের স্পেসিফিক কোনো শেপ নাই এন্ড এদের কোনো লেন্থ হয় না। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যদি বলি, গ্যাসীয় পদার্থের তো আয়তন ফিক্সড না। গ্যাসীয় পদার্থকে তুমি যেই বদ্ধ পাত্রেই রাখবা, ওই বদ্ধ পাত্রের পুরো আয়তন দখল করে সে বসে থাকে। বুঝছো? পুরো আয়তন দখল করে বসে থাকবে। এবার ছোট একটা পাত্র যদি নাও, তাহলে ওই ছোট পাত্রের আয়তন পুরোটা জুড়ে সে দখল করবে। আবার যদি বড় পাত্র নাও, তখন ওই বড় পাত্রের আয়তনও সে পুরোটাই দখল করবে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। আচ্ছা, তো গ্যাসীয় পদার্থটা আমরা পরে যাব। আগে প্রথমত আমি হচ্ছে তরল পদার্থের প্রসারণ নিয়ে বলি। এখন দেখো, তরল পদার্থের যেহেতু শুধু আয়তন আছে, যে শুধু এর আয়তন আছে, তার মানে এই যে এর সাথে সংশ্লিষ্ট কেবলমাত্র আয়তন প্রসারণ সহগটাই বিদ্যমান আছে। অর্থাৎ আয়তন আছে বলে তাপ দিলে এর আয়তন প্রসারিত হবে, আয়তন প্রসারণ সহগ বিদ্যমান আছে। এবার তরল পদার্থের আয়তন প্রসারণ সহগের সূত্র কি? যে আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগের সূত্র সূত্র হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ সহগ যে ছিল আয়তন প্রসারণ সহগ, ওই কঠিন পদার্থের প্রসারণ সহগের মতোই, মানে জাস্ট ওই ফর্মুলাটাই, কোনো চেঞ্জ নেই। তরল পদার্থের আয়তন প্রসারণ সহগ কঠিন পদার্থের আয়তন প্রসারণ সহগের সূত্রের মতোই। চেঞ্জ নেই বলতে একদম সেম টু সেম। উপরে বসবে কি আয়তনের পরিবর্তন, নিচে বসবে হচ্ছে আদি আয়তন কিন্তু তুমি কতটুকু তাপমাত্রা চেঞ্জ করছো। বুঝলো? তবে এখানে কঠিন তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে একটা বিষয় নোটিস করা লাগবে, সেটা হচ্ছে যে তোমার তরল পদার্থ কিন্তু একটা পাত্রে রাখা হয়। তরল পদার্থ, তরল পদার্থ পাত্রে রাখা হয়, রাইট? তরল পদার্থ পাত্রে রাখা হয় না? এখন ওই পাত্রটা কি? ওই পাত্রটা আবার কঠিন পদার্থের তৈরি।
পাত্রটা কিন্তু কঠিন পদার্থের তৈরি, কঠিন পদার্থের তৈরি। এখন কঠিন পদার্থের একটা পাত্রের মধ্যে তরল পদার্থ রাখতেছো, ধরলাম আমি কঠিন পদার্থের পাত্রটা হচ্ছে এটা, একটু তোমার কাইন্ড অফ ভলিওমেট্রিক ফ্লাস্কের মতো করে আঁকাইলাম বা আয়তনিক ফ্লাস্কের মতো করে এরকম একটা পাত্র নিছো। এখন এই পাত্রের একটা লেভেল পর্যন্ত তুমি তরল পদার্থ দিয়ে পূর্ণ করছো, ধরলাম ওই লেভেলটা হচ্ছে এটা, এরকম। এটা মনে হয় দেখতে ভালো লাগতেছে না, আমি এক পেনটা একটু চেঞ্জ করে নিই, ধরো আমাকে 1 মিনিট টাইম দাও তাহলেই হবে। এরকম এতটুকু পর্যন্ত তুমি ধরো যে কোনো তরল পদার্থ নিচ্ছ, এখন ওই তরল পদার্থ পানীয় হইতে পারে। এখন পাত্রটা যদি আদর্শ হয়, আমি কিছু কন্ডিশন লিখে দিই, একটু দেখার চেষ্টা করো, দেখে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে রুম টেম্পারেচার, মানে তুমি তাপমাত্রা বৃদ্ধি করোনি, এটা রুম টেম্পারেচার। এবার কি করছো, এই পাত্রটাকে একটু উত্তপ্ত করছো, এই পাত্রটাকে তাপ দিয়ে তাপমাত্রা বৃদ্ধি করছো, ধরো নিচ থেকে হচ্ছে তাপ প্রদান করতেছো একটা বার্নার দিয়ে, এরকম মোটামুটি হয়েছে তাই না? তো এরকম একটা বার্নার দিয়ে উত্তপ্ত করতেছো, তখন কি হবে, তখন তরল পদার্থ অবশ্যই প্রসারিত হবে। এখন প্রসারিত কেন হয় এটা বুঝতে গেলে তোমার একটু প্রিভিয়াস ক্লাসে প্রথম পার্টটা দেখে আসা লাগবে। ওকে, তো আমি ধরে নিচ্ছি যে তোমার দেখে আসছো অলরেডি। তো আমি যখন তাপ দিব তখন এর তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাইলে তরল পদার্থটা প্রসারিত হবে, ধরলাম এতটুকু, এরকম প্রসারিত হইলো। এবার এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে কথাটা হচ্ছে পাত্র যদি আদর্শ হয়, আদর্শ বলতে আমি বোঝাইতেছি পাত্র হচ্ছে অপ্রসারণশীল, অর্থাৎ পাত্র প্রসারিত হবে না তাপমাত্রা বৃদ্ধি করলো, অপ্রসারণশীল, তখন কিন্তু পানির যে উচ্চতাটা বৃদ্ধি পাইল এটা তার অ্যাকচুয়াল প্রসারণ বা প্রকৃত প্রসারণ। ঠিক কি বোঝাইতে চাইলাম বুঝলা, যে পাত্রটা যখন আদর্শ অর্থাৎ পাত্রটা অপ্রসারণশীল, তাপমাত্রা বৃদ্ধি করলেও সে প্রসারিত হবে না, তখন কি হবে, তখন পুরো প্রসারণটাই কিন্তু তরলের নিজের প্রসারণ। দেখো আমি একটা লেভেল করে দিচ্ছি, এই লেভেলের উপরে যতটুকু থাকবে ওইটুকু হচ্ছে প্রসারণ হয়েছে। এখন একটু খেয়াল করে দেখো, এই পরিমাণ তার দৈর্ঘ্য, সরি তার আয়তন বৃদ্ধি পাচ্ছে না বা বৃদ্ধি পাইছে না, এই পর্যন্ত কিন্তু আয়তন বৃদ্ধি পাইছে, তাহলে এইটুকু প্রসারণ হয়েছে। এবার যেহেতু তোমার পাত্রটা অপ্রসারণশীল, তাহলে এই প্রসারণটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ বা পুরোটাই তরলের প্রসারণ আর কি। বাট প্র্যাকটিক্যাল কেসে একটু চিন্তা করো তো, প্র্যাকটিক্যাল কেসে একটু চিন্তা করো যে তুমি তাপ দিচ্ছ, শুধুমাত্র তরল প্রসারিত হইতেছে, এটা কি পসিবল? পাত্র নিজেও একটু প্রসারিত হবে না? পাত্র নিজেও তো প্রসারিত হবে, নাকি হবে না বলো? পাত্র অবশ্যই নিজে প্রসারিত হবে। যদি পাত্র প্রসারিত হয়, যদি পাত্র প্রসারিত হয়, তাহলে পাত্রের প্রসারণের কারণে পানির উচ্চতাটা একটু কম বৃদ্ধি পাওয়া উচিত না? বলো তো আমাকে, একটু চিন্তা করে বলো, পানির উচ্চতাটা একটু কম বৃদ্ধি পাওয়া উচিত না? বুঝছো আমি কি বোঝাতে চাইলাম? বলো বুঝছো কিনা, যে পানির উচ্চতাটা একটু কম বৃদ্ধি পাওয়া উচিত কিনা, এরকম। পানির উচ্চতাটা আসলে এতটুকু বৃদ্ধি পাওয়া উচিত ছিল না, কিন্তু সে তো এতটুকু বৃদ্ধি পায়নি, সে একটু কম বৃদ্ধি পাইছে। এখন কম বৃদ্ধি কেন পাইছে, কারণ তাপ প্রদান করার কারণে যে পাত্রটা আছে ওই পাত্রের আয়তন প্রসারণ ঘটছে, অর্থাৎ পাত্র তোমার চারদিকে ছড়াই পড়ছে বা তার আয়তন একটু বেড়ে গেছে, চারদিক দিয়ে আয়তন বেড়ে গেছে। চারদিক দিয়ে আয়তন বেড়ে যাওয়ার কারণে
আলটিমেটলি পানির যতটুকু উচ্চতা বৃদ্ধি পাওয়া মানে দরকার ছিল অতটুকু বৃদ্ধি না পেয়ে একটু কম বৃদ্ধি পেয়েছে, কারণ পাত্র বড় হয়ে গেছে, বুঝছোই তো, কমন সেন্স। ওকে, তাহলে তখন পাত্রের যে প্রসারণটা হলো, ওই প্রসারণের পর বা ওই প্রসারণকে আমরা যদি ইগনোর করে শুধুমাত্র তরলের উচ্চতাটা তখন কাউন্ট করি, তখন এই প্রসারণটা পাবো না, এই প্রসারণটা, বুঝছো, এই প্রসারণটা। এখন এই প্রসারণটা কি আসলে? এটা কি তার প্রকৃত প্রসারণ? এটা তার প্রকৃত প্রসারণ না, প্রকৃত প্রসারণ তো এতটুকু ছিল। তাহলে বাকি যে প্রসারণটুকু হলো, এটা কিসের প্রসারণ? পাত্রের প্রসারণ। তাহলে তরলের যে উচ্চতাটা আমরা বাড়তে দেখতেছি, ওই প্রসারণকে কি বলবো? ওই প্রসারণকে আমরা বলি হচ্ছে আপাত প্রসারণ। আপাত প্রসারণ, অর্থাৎ যে প্রসারণটা আমরা আসলে দেখতেছি। পাত্রের প্রসারণ তো আমরা অ্যাকচুয়ালি দেখতে পারতেছি না, কারণ পাত্রের প্রসারণটা খুবই কম হবে তরলের তুলনায়। এজন্য শুধু তরলের প্রসারণটাই আমরা দেখতে পারবো। এখন তরলের যে প্রসারণটা দেখতে পাবো, এটা তার অ্যাকচুয়াল প্রসারণ না, রেদার সেটা হচ্ছে তার আপাত প্রসারণ। তাহলে প্রকৃত এবং আপাত প্রসারণের মাঝে একটা গ্যাপ থাকে বা একটু পার্থক্য থাকে না, ডিফারেন্স থাকে। ওই ডিফারেন্সটা হচ্ছে পাত্রের প্রসারণ। তাহলে তোমার পরীক্ষার কোনো একটা কোশ্চেনে যদি প্রকৃত প্রসারণ তোমাকে জানতে চায়, কোনো কোশ্চেনে আস্ক করে যে প্রকৃত প্রসারণ কত, তাহলে সেটার অ্যান্সার কত হবে বলো তো? প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণের মানটা আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ হওয়া উচিত না? আপাত প্রসারণ, আপাত প্রসারণ কোনটা? আপাত প্রসারণ হচ্ছে আমরা যেটা চোখে দেখতেছি বা স্কেল দিয়ে হিসাব করে যেটা পাচ্ছি, আপাত প্রসারণ প্লাস আপাত প্রসারণের সাথে একটা সার্টেন প্রসারণ আমার অ্যাড করা লাগবে। সেই প্রসারণটা কোনটুকু? সেই প্রসারণটা হচ্ছে পাত্রের প্রসারণ। সো আপাত প্রসারণ এবং পাত্রের প্রসারণ যোগ করে আমরা তরলের প্রকৃত প্রসারণ পাবো। সেই প্রকৃত প্রসারণটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। এবার তোমার পরীক্ষার হলে বা পরীক্ষার হলে না, পরীক্ষার কোশ্চেনে যদি তোমার কাছে জিজ্ঞেস করে যে পাত্রের প্রসারণ কত, এন্ড ওই পরীক্ষায় কোশ্চেনে তোমার ডেটা দেওয়া আছে কি কি জানো? ডেটা দেওয়া আছে তরলের প্রকৃত প্রসারণ এবং তরলের আপাত প্রসারণ দুইটার মান। তাহলে ওইখান থেকে পাত্রের প্রসারণটা পাবা না? পাত্রের প্রসারণ ইজিলি পাবা। তো চলো এরকম একটা ম্যাথ দেখা যায়, এরকম একটা ম্যাথ দেখা যায়। তার আগে আমি একটু দেখে নিই যে তোমার বইতে প্রকৃত এবং আপাত প্রসারণকে কি দিয়ে প্রকাশ করছে, আমার তো খেয়াল নেই অ্যাকচুয়ালি, এই জন্য। আচ্ছা, আপাত প্রসারণকে প্রকাশ করছে হচ্ছে VA দিয়ে, প্রকৃত প্রসারণকে VL দিয়ে, এবং VB হচ্ছে পাত্রের প্রসারণ। আচ্ছা ঠিক আছে, বইতে যেরকম দেওয়া আছে আমরা ওইরকমই লিখে ফেলবো। তাহলে তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে VL, আপাত প্রসারণ হচ্ছে V আলফা, আলফাই তো নাকি VA? VA আসলে VA, সরি, এটা হচ্ছে VA প্লাস পাত্রের প্রসারণ যেটা হচ্ছে VB। তো এটা হলো আমার ফর্মুলা। এবার চলো আমি একটা ম্যাথ তোমাকে বানিয়ে দিই, ওই ম্যাথটা তুমি করার ট্রাই করো। এটা হচ্ছে তোমার ফর্মুলার গাণিতিক রূপ। এখন একটা ম্যাথ করি। ম্যাথে কি বলছে? ম্যাথটা একটু ডেসক্রিপটিভ, আমি বানাই দিচ্ছি তো, এই জন্য একটু পেঁচানোর ট্রাই করবো আসলে। তো দেখো ম্যাথে কিছুটা এরকম বলা আছে যে স্বাভাবিক তাপমাত্রায় কোনো আয়তনিক ফ্লাস্কে, এখন আয়তনিক ফ্লাস্ক কি এটা জানার দরকার নেই, কারণ এটা তোমার কোশ্চেনে বা কোশ্চেন সলভ করতে কোনো কাজে দিবে না। তো আয়তনিক ফ্লাস্কে তরল পদার্থ আছে।
তো আদিতে অথবা আদিতে না লিখে বলি এই অবস্থায়, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায়। এই অবস্থায় তোমার বলা হয়েছে তরল পদার্থ আয়তনিক ফ্লাস্কের 25 ml দাগ পর্যন্ত আছে। দাগ পর্যন্ত আছে। তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে 25.5 ml দাগ পর্যন্ত তরল পৌঁছায়। ওকে, তো এখন দেখো কোশ্চেনটা আবার বলি। কোশ্চেন কিন্তু এখনো করি নাই, বাট যতটুকু লিখছি অতটুকু বলি। তো স্বাভাবিক তাপমাত্রায় কোন আয়তনিক ফ্লাস্কের তরল পদার্থ আছে। এই অবস্থায় তরল পদার্থ আয়তনিক ফ্লাস্কের 25 ml দাগ পর্যন্ত আছে। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় তরল পদার্থ যে রাখছি, তখন তরল পদার্থ ছিল 25 ml দাগ পর্যন্ত। এখন তাপমাত্রা 10 ডিগ্রি হচ্ছে বৃদ্ধি করা হয়েছে। 10 ডিগ্রি বৃদ্ধি করলে অবশ্যই তোমার কি বলে ওই আয়তন বৃদ্ধি পাবে। তো আয়তন বৃদ্ধি পেয়ে 25.5 ml পর্যন্ত হইল। তোমার কোয়েশ্চেন হচ্ছে তরলের আয়তন প্রসারণ সহগ দাঁড়াও আমি একটু ক্যালকুলেট করে দিই, হ্যাঁ, কারণ উল্টাপাল্টা ভ্যালু দিলে আবার কারেক্ট রেজাল্ট আসবে না, তো এই জন্য। তরলের আয়তন প্রসারণ সহগ এখানে দেওয়া আছে, লেটস সে 8 into 10 inverse 3 পার কেলভিন। তো এটা যদি হয়, পাত্রের প্রসারণ কত এটা বের করতে হবে। পাত্রের প্রসারণ কত? দেখো ম্যাথটা পরে কি বুঝতে পারতেছো? একবার ম্যাথটা একটু দেখো, তারপর বলো বুঝতে পারতেছো কিনা। এন্ড এই ম্যাথটা অ্যাটেম্প্ট করার জন্য আমি তোমাকে বলবো ভিডিওটা পজ করো, পজ করে নিজে একবার ট্রাই করো। যদি না পারো তখন আবার ভিডিওটা দেখো। আচ্ছা, তো প্রথমেই পুরো ম্যাথটা নিয়ে অ্যানালাইজ না করে আমরা স্টেপ বাই স্টেপ অ্যানালাইজ করি। দেখো স্বাভাবিক তাপমাত্রায়, এখন স্বাভাবিক তাপমাত্রা কত এটা আমার জানার দরকার নেই। কেন দরকার নেই বলতেছি। কোন আয়তনিক ফ্লাস্কে তরল পদার্থ আছে। কোন তরল পদার্থ? আচ্ছা, তরল পদার্থের প্রকৃতিটা আমি বলে দিই, আদারওয়াইজ তোমার একটু ঝামেলা হয়ে যেতে পারে। না, কোনো ঝামেলা হবে না। আচ্ছা, তরল পদার্থ আছে, তো ওই অবস্থায় তরল পদার্থের আয়তন ছিল 25 ml। তাপমাত্রা যখন 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছি, তখন তরল পদার্থের আয়তনটা একটু বেড়ে গেছে। এখন এক্স্যাক্টলি কত বাড়ছে এটা জানি না, বাট তোমার পাত্রের প্রসারণ এবং পাত্রের প্রসারণ হওয়ার পরও যে তরল এক্সট্রা কিছু প্রসারিত হয়েছে, ওই প্রসারিত হওয়ার পরে 25.5 ml দাগ পর্যন্ত পৌঁছেছে। ঠিক আছে, এখন তরলের আয়তন প্রসারণ সহগ দিয়ে দিছে একটা ভ্যালু, পাত্রের প্রসারণ কত এটা বের করতে বলছে। বলো তো এই ম্যাথটা কিভাবে করবা। দেখো এই ম্যাথটা আমি অ্যাটেম্প্ট করা স্টার্ট করবো আয়তন প্রসারণ সহগের এই পার্ট থেকে। আমাকে প্রথমেই বলো তরলের আয়তন প্রসারণ সহগের সূত্রটা কি। আয়তন প্রসারণ সহগ
আয়তন প্রসারণ সহগ গামা ইকুয়াল হচ্ছে v2 মাইনাস v1 ডিভাইডেড বাই v1 ইন্টু কি t2 মাইনাস t1, এটাই তো ছিল, তাই না? এখন এখান থেকে দেখো আমি বলি v1 তোমার জানা আছে 25 ml, v1 জানা আছে। t2 মাইনাস t1 এটা কি তাপমাত্রার পরিবর্তন না, বা তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করছে? এখন তাপমাত্রার এই বৃদ্ধিটা কোশ্চেনে দিয়ে দিছে 10 ডিগ্রি সেলসিয়াস, গামার মানও দিয়ে দিছে, তোমার জানা নেই কেবলমাত্র v2 এর ভ্যালুটা। এখন এই ফর্মুলা থেকে যে v2 টা পাবো, এই ফর্মুলা থেকে যে v2 টা পাবো, ওই v2 টা হচ্ছে তোমার প্রকৃত শেষ আয়তন, বুঝছো? প্রকৃত শেষ আয়তন, আই রিপিট, প্রকৃতভাবে প্রসারিত হওয়ার পর তার আয়তনটা যত হবে সেটা হচ্ছে v2। আর 25.5 এটা কি? এটা হচ্ছে আপাত শেষ আয়তন, বুঝছো? আচ্ছা, তো এখান থেকে আমরা কিন্তু প্রকৃত শেষ আয়তন বা v2 এর ভ্যালুটা জেনে যাব। গামার ভ্যালু কি? গামার ভ্যালু হচ্ছে 8 × 10⁻³ ইকুয়াল v2 আমরা জানি না, v1 হচ্ছে 25 ডিভাইডেড বাই 25 ইন্টু t2 মাইনাস t1 হচ্ছে 10। এখান থেকে v2 যদি ক্যালকুলেট করো ক্যালকুলেটরে, তাহলে দেখবা আসতেছে হলো 27 ml। এখন v1 যেহেতু ml এ বসাইছি, আলটিমেটলি v2 ml ই আসবে, এটা আমরা জানি অলরেডি। এরপর এটা কিভাবে ক্যালকুলেট করা লাগে প্রিভিয়াস ক্লাসে অলরেডি দেখানো হয়েছিল। আচ্ছা, তো 27 ml আসলো। এখন এটা, এই যে 27 ml টা আসছে, এটা আসলে তার প্রকৃত শেষ আয়তন না? প্রকৃত শেষ আয়তন। এখন প্রকৃত শেষ আয়তন যদি জানো, প্রকৃত আদি আয়তন জানা আছে না 25 ml, তাহলে তরলের প্রকৃত প্রসারণ কত হবে? তরলের প্রকৃত, তরলের হচ্ছে প্রকৃত প্রসারণ, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? VL দিয়ে। VL এর মান হচ্ছে v2 মাইনাস v1, বা যেটা হচ্ছে 27 মাইনাস 25 অথবা 2 ml। এবার আপাত প্রসারণ কত বলতো? তরলের, তরলের আপাত প্রসারণ আমরা বের করব। আপাত প্রসারণ, আপাত প্রসারণকে আমরা VA দিয়ে প্রকাশ করি, রাইট? VA। তো VA ইকুয়াল কি হবে? আমরা চলো এই ভ্যালুটাকে, কোন ভ্যালু? এই ভ্যালুটাকে একটা কিছু দিয়ে ডিফাইন করি। চলো এটাকে আমরা দিলাম v2 প্রাইম, v2 প্রাইম, আর এটা হচ্ছে v1। তাহলে আপাত প্রসারণটা হবে হলো v2 প্রাইম থেকে v1 কে মাইনাস করলে যেটা আসে, অর্থাৎ কতটুকু? 0.5 ml, 0.5 ml। অলরাইট, বুঝলাম? ওকে। এখন এখান থেকে যদি পাত্রের প্রসারণ বের করতে চাও, তাহলে আমরা কি জানি যে উই নো VL ইকুয়াল হচ্ছে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। এখান থেকে পাত্রের প্রসারণ তুমি পাবা না, VL মাইনাস VA। VL এর ভ্যালু কত? VL এর ভ্যালু কত বলো তো? VL এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস VA হচ্ছে 0.5, অর্থাৎ পাত্রের প্রসারণ হচ্ছে 1.5 ml। এন্ড এই যে 1.5 ml, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারলা? ওকে, যদি বুঝতে পারো তাহলে খুবই ভালো। এই ম্যাথটা একদম সহজ ছিল না, বাট কোশ্চেনটা একটু বড় ছিল। ম্যাথ কিন্তু একদম সহজ। এই ম্যাথে দেখার মতো একটা বিষয়, সেটা হচ্ছে যে আয়তন প্রসারণ সহগের সূত্র থেকে, আয়তন প্রসারণ সহগের সূত্র থেকে যে v2টা পাবা, হ্যাঁ, অথবা v2 মাইনাস v1, বা যে প্রসারণটা পাবা, ওই প্রসারণটা হচ্ছে প্রকৃত প্রসারণ। বুঝলাম? ওকে, জাস্ট এই জিনিসটা যদি জানো, বাকি জিনিস কমন সেন্স দিয়ে তুমি বের করে ফেলতে পারবে। বুঝছো? ওকে, তো আমরা কি পড়লাম এখন? তরল পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ এই পর্যন্ত। এরপর কি আছে? এরপর হচ্ছে গ্যাসীয় পদার্থের প্রসারণ। চলো এটাও আমরা দেখে ফেলি খুবই অল্প টাইম।
গ্যাসীয় পদার্থের প্রসারণ। তরল পদার্থের প্রসারণ পড়ার সময় আমরা কি দেখছিলাম? যে এদের কোনো আকার আকৃতি নেই, শুধুমাত্র আয়তন আছে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি আয়তনও নেই। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আকার, আকৃতি, আয়তন কোনোটাই নির্দিষ্ট না। আমি বলি তাহলে এখানে আকার, আকার বলো, তুমি আকৃতি বলো বা আয়তন বলো, এদের কোনোটাই নির্দিষ্ট না। তোমার যেই পাত্রে রাখবা সেই পাত্রের পুরো আয়তন সে দখল করে বসে থাকে। গ্যাসীয় পদার্থ হচ্ছে এমনই একটা পদার্থ, নির্দিষ্ট নয়। তাহলে এদের প্রসারণ আমরা কিভাবে হিসাব নিকাশ করবো, এদের প্রসারণটা কিভাবে চিন্তা করবো? এখন দেখো, এদের প্রসারণটা দুই ভাবে হিসাব করা হয়। তাহলে আমি এখানে লিখি প্রসারণ কিভাবে হিসাব করব। ভ্যালিড কোশ্চেন, তাই না? কিভাবে হিসাব করবো তাহলে আমি, যদি আকার, আয়তন, তারপর আকৃতি কোনোটাই নির্দিষ্ট না হয়? আমার তো একটা ওয়ে থাকা লাগবে, সে যে প্রসারিত হয় এটা তো আমার দেখানো লাগবে কাউকে। এটা দেখানোর জন্য দুইটা পদ্ধতি অবলম্বন করা হয়, দুই ভাবে। কি কি ভাবে দেখো, এক হচ্ছে পদার্থের যে চাপ আছে না, সকল পদার্থের তো একটা নির্দিষ্ট চাপ আছে, বায়ুমণ্ডলে একটা স্পেসিফিক হিট, কি বলে, প্রেসার আছে। আচ্ছা আচ্ছা, স্পেসিফিক কথাটা নিয়ে একটু গোলাই ফেলো না, মানে একটা সার্টেন প্রেসার তো থাকে সবকিছু, তাই না? এখন আমি কি হিসাব করতেছি যে আমরা চাপকে ফিক্সড রাখবো বা বাইরে থেকে কোনো চাপ প্রয়োগ করব না, চাপ স্থির রাখবো। এখন বাইরে থেকে চাপ প্রয়োগ করব না, অথবা ভিতর থেকে যদি কোনো চাপ আসে ওই চাপকে কোনোভাবে আমরা ক্যান্সেল আউট করে দেব, এভাবে চাপকে স্থির রাখবো। অথবা দ্বিতীয় আরেকটা কাজ করতে পারি, যে আমরা আয়তনকে স্থির রাখবো, আয়তন স্থির রাখবো। এখন আয়তন যদি স্থির রাখি না, তাহলে একটা কথা বলি, যে আয়তন যদি স্থির রাখে, সরি ভাইয়ার একটু ঠান্ডা লাগছে বুঝছো, আসলে ঠান্ডা লাগছে না, এটা আমার সারা বছরের রোগ বলতে গেলে, ধুলা ময়লা হইলে ঠান্ডা লেগে যায়। আচ্ছা, আয়তনকে কিভাবে স্থির রাখবো? আয়তনকে স্থির রাখা যায় হচ্ছে বদ্ধ বদ্ধ পাত্রে রেখে। অর্থাৎ গ্যাসীয় পদার্থকে যদি তুমি বদ্ধ একটা পাত্রে রাখো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আয়তন স্থির। যে এরকম একটা বদ্ধ পাত্রে যদি রাখো, তাহলে কি হবে, আয়তন বা ভি স্থির থাকবে। এবার চাপ যখন স্থির রাখবা, তখন চাপ স্থির রেখে এটার আয়তন প্রসারণ সহগ নির্ণয় করা যায়। আয়তন প্রসারণ সহগ নির্ণয় করা যায়। এখন ওই আয়তন প্রসারণ সহগকে গামা দিয়ে প্রকাশ করা হয়, তবে তবে এখানে যেহেতু চাপকে স্থির রাখতেছি, এই জন্য এটাকে প্রকাশ করা হয় গামা পি দিয়ে, বুঝছো? গামা পি এর মিনিং হচ্ছে চাপকে স্থির রেখে আয়তন প্রসারণ সহগ আমরা নির্ণয় করব। ওকে, আচ্ছা। এরপর আমরা আয়তনকে স্থির রাখবো। আয়তনকে যদি স্থির রাখি, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে চাপ প্রসারণ সহগ, চাপ প্রসারণ সহগ। এখন আবার একটু বলো কি, আয়তন স্থির রাখলে কি পাবা? চাপ প্রসারণ সহগ। চাপ যদি স্থির রাখো, আয়তন প্রসারণ সহগ। আর চাপ প্রসারণ সহগকে আমরা প্রকাশ করবো হচ্ছে গামা গামা ভি দিয়ে। গামা হচ্ছে প্রসারণ সহগ, আর ভি এর মানে হচ্ছে আয়তনটা স্থির বা আয়তন ফিক্সড। ওকে, আচ্ছা। তো এই দুইটা জিনিস হিসাব করা যায়। এখন এই দুইটা জিনিসের রাশিমালা আছে, ওই রাশিমালাটা আমি তোমাদেরকে ডিরাইভ করে দেখাচ্ছি। তবে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখান থেকে এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা
খুবই কম। খুবই মানে খুবই খুবই কম। তবে তোমার টপিকটা জানতে হবে কেন? কারণ ক খ তে আসতে পারে যদি ভাগ্য খুব খারাপ হয়, আর এমসিকিউ তে চলে আসতে পারে। এমসিকিউ তে কি আসবে? এমসিকিউ তে শুধুমাত্র এই চাপ এন্ড আয়তন প্রসারণ সহগের মান কত এটা আসবে। আচ্ছা, এখন দেখো 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 আমরা হচ্ছে প্রথমে কি করব? চাপ স্থির রেখে আয়তন প্রসারণ সহগ নির্ণয় করব। তো আয়তন প্রসারণ সহগ নির্ণয় করার আগে আমি কিছু জিনিসপত্র বলে দিই। সেটা হচ্ছে, আমরা এখানে যে গ্যাস নিয়ে আলোচনা করতেছি, যে গ্যাসগুলো নিয়ে আলোচনা করতেছি, এই গ্যাসকে আমরা ধরে নিচ্ছি আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস। এখন আদর্শ গ্যাস জিনিসটা কি? এই জিনিসটা সম্পর্কে আমি তোমাকে এখন কোনো কথা বলবো না, কারণ এই গ্যাসের নামের উপরে, জাস্ট আদর্শ গ্যাস, এই গ্যাসের নামের উপর বেস করে একটা পুরো চ্যাপ্টার আছে তোমার ফিজিক্সে। যদি তুমি এইচএসসি তে উঠো বা এইচএসসি তে উঠে সায়েন্স নাও, তখন গিয়ে বিস্তারিত জানবা যে আদর্শ গ্যাস দিয়ে কি বোঝায়। বাট এখন আপাতত এটা জেনে রাখো যে এখানে আদর্শ গ্যাস মানে আদর্শ। আদর্শ মানে কি? আদর্শ মানে যেই বান্দা কোনো নিয়ম কানুন লঙ্ঘন করে না, যে বান্দা খুবই ভদ্র, সকল নিয়ম কানুন মেনে চলে, কোনো ঝামেলা করে না, তারাই হচ্ছে আদর্শ। বুঝছো? ওকে। এখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে কয়েকটা সূত্র আছে। ওই সূত্রটা একটু দেখে নাও শর্টলি, এগুলো লাগবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে দুইজন বিজ্ঞানী দুইটা সূত্র প্রদান করেছেন। আরো বিজ্ঞানী আছেন যারা সূত্র প্রদান করেছেন, বাট ওগুলো তোমার লাগবে না। বাট যেই দুইজনের সূত্রটা লাগবে ওই দুইটা আমি বলে দিই। সেটা হচ্ছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা সূত্র হচ্ছে বিজ্ঞানী বয়েলের সূত্র। বিজ্ঞানী বয়েলের সূত্র। বিজ্ঞানী বয়েলের সূত্রটা হচ্ছে, তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা স্থির থাকলে আয়তন চাপের ব্যস্তানুপাতিক। আয়তন চাপের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে বিজ্ঞানী বয়েলের সূত্র। অর্থাৎ আয়তন যদি হয় ভি, আয়তন যদি হয় ভি, তাহলে এই ভি সমানুপাতিক হচ্ছে 1/p। 1/p মানেই তো ব্যস্তানুপাতিক বোঝায়, তাই না? ভি সমানুপাতিক 1/p। এখন এই সাইনটাকে যে প্রপোর্শনাল সাইন বলে এটা তো জানো, প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্ন। আর 1/b দ্বারা মানে 1/b দ্বারা বোঝানো হয় হচ্ছে, 1/p দ্বারা বোঝানো হয় হচ্ছে পি এর ব্যস্তানুপাতিক। যদি শুধু পি থাকতো তাহলে সেটাকে আমরা বলতাম ভি এর সমানুপাতিক, আর 1/p থাকলে সেটাকে বলবো ব্যস্তানুপাতিক। বুঝছো? তাপমাত্রা স্থির থাকলে আয়তন চাপের ব্যস্তানুপাতিক, v is proportional to 1/p। এরপর আরেকটা সূত্র আছে বিজ্ঞানী চার্লসের সূত্র। চার্লসের সূত্র। বিজ্ঞানী চার্লস বলছেন কি এখন, যে এখন আমি তাপমাত্রা ফিক্সড রাখবো না, রেদার আমি এখন হচ্ছে চাপকে ফিক্সড রাখবো। চাপকে ফিক্সড রাখবো। চাপকে যদি ফিক্স রাখি, অর্থাৎ চাপ স্থির থাকলে আয়তন পরম তাপমাত্রা সমানুপাতিক। পরম তাপমাত্রা বুঝছো তো, তাই না? পরম তাপমাত্রা মানে হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা। পরম তাপমাত্রা সমানুপাতিক। সমানুপাতিক অর্থাৎ এখান থেকে লেখা যায় হচ্ছে v is proportional to t। এটা v is proportional to t। এখন v is proportional to t আর v is proportional to 1/p, এই দুইটা সূত্রকে যদি কম্বাইন করো তাহলে আরেকটা সূত্র পাবা, যে সূত্রকে বলতেছি আমরা আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ। ওই আদর্শ গ্যাস সমীকরণটা হচ্ছে
পিভি ইকুয়াল এনআরটি। এখন এই সূত্রটা আমি যতদূর জানি তোমার কেমিস্ট্রিতে পড়ে থাকার কথা, কেমিস্ট্রিতে চ্যাপ্টার 6 মেবি, তোমাদের চ্যাপ্টার 6 না এটা, যে মোল ও রাসায়নিক গণনা কি নামে একটা চ্যাপ্টার জন্য ছিল এটা। সো পিভি ইকুয়াল হচ্ছে এন আর টি, এটা হলো আদর্শ গ্যাস সমীকরণ। এখানে কোনটার পরিচয় কি একটু লিখে দিই। এখানে পরিচয়গুলো হচ্ছে পি, এটা হচ্ছে চাপ, তারপর ভি হচ্ছে আয়তন, পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, টি হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা, কেলভিন স্কেলে তাপমাত্রা, এন হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা, এন্ড আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। এখন মোলার গ্যাস ধ্রুবক জিনিসটা যদি পড়ে না থাকো আমি শর্টলি বলে দিই এটা দ্বারা কি মিন করে। তোমার মেইনলি হচ্ছে এটার মানটা লাগবে, যেটা মান কত, মানটা জানলে বাকি সবকিছু আপাতত ফিজিক্সে জানা লাগবে না। আর হচ্ছে, আর এটার মান 8.314 জুল পার মোল পার কেলভিন, এন্ড এটাকে অন্য আরেকটা ইউনিটে লেখা যায়, সেটা হচ্ছে 0.0821। জুলের পরিবর্তে কাজের আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এই দুইটা মান তুমি একটু মনে রাখো কষ্ট করে। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটার মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, অথবা 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। বাট প্রথম যে ইউনিটটা আছে এটা হচ্ছে এসআই ইউনিট, এন্ড এটাই ম্যাক্সিমাম কিছু তোমার লাগবে। এসআই ইউনিট বা এমকেএসআই হচ্ছে এটা ইউনিট। এখন আর দ্বারা কি মিন করে, আর দ্বারা হচ্ছে মিন করে আর, আর এর এককটা যেন কি ছিল, জুল পার মোল পার কেলভিন না? তাহলে আর এর মিনিংটা হচ্ছে তুমি কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন যদি বাড়াও, এক মোল গ্যাসের কোনো তাপমাত্রা, এক মোল কোনো গ্যাসের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াও, তাহলে সেখানে তোমার যতটুকু তাপ দেওয়া লাগবে, তাহলে আমি এখানে লিখে দিই, এটার মানে হচ্ছে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তোমার তাপ প্রয়োজন হয় বা যতটুকু তাপ দেওয়া লাগে। তাপ দেওয়ার প্রয়োজন হয় বা যতটুকু তাপ প্রয়োজন হয়। এখন এটা তো হচ্ছে জুল পার মোল পার কেলভিনের মিনিং। এবার আর এর মিনিংটা তাহলে কি হবে? আর এর তো একটা স্পেসিফিক ভ্যালু আছে 8.314। তাহলে আর এর মানেটা হবে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন যদি তুমি বাড়াইতে চাও, তাহলে যতটুকুর জায়গায় জাস্ট আর এর মানটা বসে যাবে, এইটুকু চেঞ্জ করে জাস্ট আর এর মানটা বসে যাবে, 8.314 জুল তাপ প্রয়োজন হয়। এটাই হচ্ছে আর এর মিনিং। তাহলে আবার একটু ওভারভিউ করি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে বয়েলের সূত্র আর একটা হচ্ছে চার্লসের সূত্র। বয়েলের সূত্রটা হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে আয়তন চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ V is proportional to 1/p। আর চার্লসের সূত্র হচ্ছে চাপ যদি স্থির রাখো তাহলে আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ V is proportional to T। এখন এই সূত্র এবং এই সূত্র, এটার সাথে আরেকটা সূত্র আছে যেটাকে বলে অ্যাভোগাড্রো সূত্র। ওই তিনটা সূত্র যদি কম্বাইন করো, তাহলে
এই আদর্শ গ্যাস সমীকরণটা চলে আসে, যে সমীকরণটা হচ্ছে পিভি ইকুয়াল টু এন আর টি, যেখানে পি হচ্ছে চাপ, ভি আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, টি হচ্ছে পরম তাপমাত্রা বা কেলভিন স্কেলে তাপমাত্রা, আর আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবকের সাথে আরেকটা জিনিস লিখে রাখা, সার্বজনীন গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। আচ্ছা, এরপর আর এর মান দেখলাম দুইটা মান, একটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, খুব ভালো মতো মনে রাখা লাগবে এটা। আরেকটা মান হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এরপর কি, এরপর হচ্ছে আর দ্বারা আসলে কি বোঝায় এটা তো আমাদের জানা লাগবে। এবার আর দ্বারা কি বোঝায় এটা জানতে হইলে আগে আমাদের আর এর যে ইউনিট আছে ওই ইউনিট জিনিসটা অ্যানালাইসিস করা লাগবে, বা ওর আর এর ইউনিটটা অ্যানালাইসিস করা লাগবে। এখন আর এর ইউনিট অ্যানালাইসিস করে আমরা দেখলাম যে ইউনিট দ্বারা বোঝানো হচ্ছে যে এক মোল কোনো একটা গ্যাসের তাপমাত্রা, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে এতটুকু তাপের প্রয়োজন হয়। এটা হচ্ছে আর এর মিনিং। তুমি যদি এক মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে চাও, তাহলে তোমাকে অবশ্যই 8.314 জুল তাপ সেখানে সরবরাহ করা লাগবে, আদারওয়াইজ এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি পাবে না। এই পর্যন্ত বুঝলাম? ওকে, ঠিক আছে। এবার চলো আমরা আবার আগের আলোচনায় ফিরে আসি, যে প্রসারণ কিভাবে হিসাব করব। তো চলো আগের আলোচনায় ফেরত যাওয়া যাক। আগের আলোচনায় ফেরত যাওয়া যাক। আগের আলোচনায় কি বলা হয়েছিল? দুই ধরনের প্রসারণ সহগ আছে, একটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ যেখানে চাপ স্থির থাকবে, আর একটা হচ্ছে চাপ প্রসারণ সহগ যেখানে আয়তন স্থির থাকবে। তো প্রথম পার্টটা আয়তন প্রসারণ সহগ, এটা নিয়ে আগে আমরা একটু কথাবার্তা বলে দেখি কেমন লাগে। তো এখানে পেস্ট করে দিই। দেখো, আয়তন প্রসারণ সহগ। চাপ প্রসারণ সহগকে আগে একটু সাইডে রেখে দেই, এটা নিয়ে পরে আলোচনা করা যাক। তো আয়তন প্রসারণ সহগ গামা পি, এটার সূত্রটা অ্যাকচুয়ালি সংজ্ঞা থেকে কি আসবে আমাকে একটু বলো তো। সংজ্ঞা থেকে তোমার সূত্রটা কি আসা উচিত বলে তুমি মনে করো? এটা তো আয়তন প্রসারণ সহগ, তাই না? আয়তন প্রসারণ সহগ, তার মানে প্রসারণটা অ্যাকচুয়ালি আয়তনের হবে না? বুঝছো? প্রসারণটা কিন্তু আয়তনের হবে। যদি প্রসারণটা আয়তনের হয় তাহলে গামা পি ইকুয়াল উপরে আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই নিচে আদি আয়তন ইনটু তাপমাত্রার পরিবর্তন না? বুঝছো? বুঝতে পারলা? উপরে আয়তনের পরিবর্তন, নিচে আদি আয়তন ইনটু তাপমাত্রার পরিবর্তন। সরি। এবার 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 একটা জিনিস খেয়াল করে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যদি চাপ স্থির থাকে তাহলে আয়তনের পরিবর্তনকে আমরা একটু চেঞ্জ করে ডিফারেন্টলি লিখতে পারবো। দেখো কিভাবে লেখা যায়। এটা এই জিনিসটা একবার দেখে রাখো, তাহলে চাপ প্রসারণ সহগটা যখন আমি ডিরাইভ করব তখন তোমার মাথায় বেশি প্রেসার পড়বে। আমরা কি জানি? পিভি ইকুয়াল এনআরটি না? পিভি ইকুয়াল এনআরটি, এটা হচ্ছে আমরা জানি। এবার আমরা কি করব হচ্ছে এন এন্ড আর, এন আর এই দুটো হচ্ছে ফিক্সড। ফিক্সড কেন ফিক্সড? কারণ নির্দিষ্ট সংখ্যক গ্যাস নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি, এবং 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 আর এর মান তো অলওয়েজ ফিক্সড 8.314। আর এই ক্ষেত্রে চাপটাও কিন্তু স্থির থাকবে, সো পি ফিক্সড। তো এখান থেকে একটা জিনিস বলা যায় যে PV1 equal nRT1, and আয়তন যদি আমি পরিবর্তন করি PV2 equal nRT2, এটুকুকে বলা যায় যখন আয়তন V2 তখন তাপমাত্রা হচ্ছে T2, আর যখন তাপমাত্রা T2 ছিল তখন আয়তন V1, T1 ছিল তখন আয়তন হচ্ছে V1 ছিল। এবার তুমি একটা কাজ করো, এটাকে একটা ইকুয়েশন দাও 1 নং, এটাকে 2 নং ইকুয়েশন দাও, এরপর 2 থেকে 1 মাইনাস করে দাও। মাইনাস করলে দেখো P কমন নেওয়া যাবে থাকবে V2 মাইনাস V1 ইকুয়াল NR কমন নেওয়া যাবে থাকবে T2 মাইনাস T1। ঠিক আছে? তো এখান থেকে V2 মাইনাস V1 এর পরিবর্তে কি লেখা যায়? NR ডিভাইড বাই P T2 মাইনাস T1 না?
এটুকু লেখা যায় কিনা বলো? এটুকু কি লেখা যায়? হ্যাঁ। যদি লেখা যায় তাহলে আমাকে আরেকটা কথা বলো, সেটা হচ্ছে v1 এর পরিবর্তে এখানে v1 এর পরিবর্তে nRT1 ডিভাইডেড বাই p লেখা যায় না? তো চলো ওই জিনিসগুলো আমরা একটু লিখে ফেলি। যে v2 মাইনাস v1 এর পরিবর্তে লিখবো nr ডিভাইড বাই p t2 মাইনাস t1, আর নিচে v1 এর পরিবর্তে লিখবো হচ্ছে nr ডিভাইড বাই p ইন্টু t1। ঠিক আছে, সেই সাথে t2 মাইনাস t1 তো সূত্রে ছিল আগে থেকে। এবার এবার t2 মাইনাস t1 আর t2 মাইনাস t1 কাটা যায়, nr ডিভাইড বাই p nr ডিভাইড বাই p কাটা যায়। ঠিক, তাহলে এখানে গামা p এর মান শুধুমাত্র কি পড়ে থাকে? আয়তন প্রসারণ সহগ স্থির তাপমাত্রায় এটা পড়ে থাকে না, শুধুমাত্র 1/t1। গামা p এর মানটা 1/t1 পড়ে থাকে। আমি সবগুলোর কালার একটু চেঞ্জ করে দিই, জাস্ট এটুকুর কালার চেঞ্জ করি তাহলেই হয়। আচ্ছা, গিভ মি 1 মিনিট, 1 মিনিট। ওকে, চলো ক্লাসে ব্যাক করি। তো এখানে হচ্ছে 1/t1 পড়ে থাকে। ওকে, 1 মিনিট একটু টাইম দাও। তো এখানে 1/t1 পড়ে থাকলো। তাহলে আমাকে একটা কথা বলো তো, যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে স্থির চাপে আয়তন প্রসারণ সহগ যেটা, এই আয়তন প্রসারণ সহগটা আয়তনের প্রসারণ বা আদি আয়তনের উপর নির্ভর করতেছে? নির্ভর কিন্তু করতেছে না, শুধুমাত্র শুধুমাত্র তার আদি তাপমাত্রার উপর নির্ভর করে। শুধু আদি তাপমাত্রার উপর নির্ভর করে। আদি তাপমাত্রার উপর নির্ভরশীল। অলরাইট, ঠিক আছে। তো এই হচ্ছে আয়তন প্রসারণ সহগ। এবার আমরা যদি চাপ প্রসারণ সহগ নিয়ে চিন্তা করি এটা, তখন দেখো তো ক্যালকুলেশনটা কেমন হয়। আমি ছোট্ট করে একটা স্পয়লার দিয়ে রাখবো। স্পয়লারটা হচ্ছে চাপ প্রসারণ সহগটা এক্স্যাক্টলি সেম টু সেম আয়তন প্রসারণ সহগের মতোই আসে। কিভাবে, চলো একটু দেখে নেওয়া যায়। তো এটা তো চাপ প্রসারণ সহগ, রাইট? চাপ চাপ প্রসারণ সহগ যদি হয় তাহলে অবশ্যই আদি চাপের সাপেক্ষে চাপের পরিবর্তনটা আসবে, অর্থাৎ p2 মাইনাস p1 ডিভাইড বাই p1 ইন্টু t2 মাইনাস t1। এটা হচ্ছে চাপ প্রসারণ সহগ যখন আয়তন স্থির। এবার আমরা আয়তনকে ফিক্সড রাখছি না, আয়তনকে যদি ফিক্সড রাখি তাহলে রাইট হ্যান্ড সাইডে চলো আবার ক্যালকুলেশনটা করে ফেলি আগের মতো। আমরা লিখতে পারবো হচ্ছে যখন চাপ ছিল p1 তখন p1 v ইকুয়াল n আর t1। এখান থেকে আমি লিখতে পারবো p1 ইকুয়াল টু n আর t1 ডিভাইডেড বাই v। তো এটাকে তুমি 1 নং দাও। এবার চাপ যখন তুমি সরি তাপমাত্রা যখন বৃদ্ধি করে t2 করছো,
তখন চাপ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে P2। তখন আদর্শ গ্যাস সমীকরণটা হবে হচ্ছে P2V = nRT2, এন্ড এটাকে তুমি 2 নং দাও। এবার 2 নং থেকে 1 নংকে মাইনাস করো তো, দেখো তো কি আসে। V কমন নিতে পারবা, থাকবে P2 - P1, আর রাইট হ্যান্ড সাইডে কি থাকবে, nR কমন নিতে পারলে থাকবে হচ্ছে T2 - T1। ঠিক আছে, ঠিক আছে। তো এখান থেকে P2 - P1 এর ভ্যালুটা লিখতে পারবা nR ডিভাইডেড বাই V ইন্টু T2 - T1 ইন্টু হলো T2 - T1। বুঝছো? ওকে, T2 - T1। এখন এই ভ্যালুগুলো হচ্ছে, এই সবগুলা ভ্যালু এখানে সাবস্টিটিউট করে দাও। সাবস্টিটিউট করলে দেখো তো কি আসে। P2 - P1 এর পরিবর্তে nR ডিভাইড বাই V ইন্টু T2 - T1, আর নিচে কি P1 এর পরিবর্তে nR ডিভাইড বাই V ইন্টু T1, অথবা nRT1 ডিভাইড বাই V, যেটা আমরা রাইট হ্যান্ড সাইডে দেখো ডিভাইডারের ডান পাশ থেকে লিখতে পারি। ডান পাশে ছোট করে এখানে আমি লিখে রাখছি P1 এর পরিবর্তে। এরপর P1 কে লিখলাম, আর সূত্রের মাঝে T2 - T1 তো ছিলই। এবার T2 - T1, T2 - T1 কাটা যায়, nR ডিভাইড বাই V, nR ডিভাইড বাই V কাটা যায়, পরে থাকে শুধুমাত্র 1 ডিভাইড বাই T1। তাহলে এখান থেকে একটা জিনিস বলো তো, গামা V এন্ড গামা P দুইটার ভ্যালু অ্যাকচুয়ালি সমান না? গামা V = 1/T1, এটা এক্স্যাক্টলি গামা P এর মতোই না? কালারটা একটু চেঞ্জ করে দেই। এটা একদম গামা P এর মতো, এন্ড গামা বিটাও আদি তাপমাত্রার উপরে নির্ভর করে। সুতরাং এখান থেকে আরেকটা কনক্লুশন টানা যায়, সেটা হচ্ছে যে আদি তাপমাত্রা যদি সেম থাকে, আদি তাপমাত্রা একই থাকলে, আদি তাপমাত্রা যদি একই থাকে, গামা ভি ও গামা পি সমান হয়। গামা পি সমান হয়। বুঝতে পারলা? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? যদি কনফিউশন না থাকে তাহলে 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 হচ্ছে আজকের ক্লাসটা এই পর্যন্তই, কারণ অলরেডি ক্লাস ভালোই লেন্দি হয়ে গেছে, আমি চাই না খুব বেশি লেন্দি হোক। এখন পরের ক্লাসে খুব দ্রুত এই টপিকগুলো হচ্ছে শেষ করে দেওয়ার ট্রাই করব। তাহলে আজকের ক্লাসে আমরা আসলে পড়তে চেয়েছিলাম 4টা টপিক, বাট পড়তে পারলাম আসলে 2টা টপিক। এখন পরের ক্লাসে দেখি বাকিগুলো শেষ করা যায় কিনা। ওকে, ওকে, তো এই পর্যন্তই থাক। ওকে, তাহলে পড়াশোনা সবাই করতে থাকো। কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর হ্যাঁ, খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, যেটা প্রত্যেক ক্লাসের শেষে আমি বলি, কনসিস্টেন্সি মেনটেন করে একটু একটু করে পড়লেই হবে। অল দ্য বেস্ট সবাইকে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।